আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। কংগ্রাচুলেশনস আওয়ামী লীগ, আপনারা অবশেষে নিষিদ্ধ হয়েছেন। মানে নিষিদ্ধ ছিলেনই, কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা এখন খুব শক্তভাবে সিলগালা করে তারেক রহমান এবং বিএনপি আপনাদেরকে শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে এসেছে। আমি জানি আমার অনেক দর্শক আওয়ামী লীগ সমর্থন করেন এবং মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন, প্রকাশ্যে আওয়ামী লীগকে ভালোবাসেন, এবং তারা খুব ক্ষেপে যাবেন, ভাই আমাদের উপরে এত বড় বিপদ এসেছে এবং আপনি কংগ্রাচুলেট করছেন কেন? ট্রাস্ট মি, এই যে কাজটা যেটা হলো আপনাদের ক্ষেত্রে, এটা আসলে আপনাদের জন্য ভালো হয়েছে। আসুন আজকে আমরা সেটা নিয়ে কথা বলি। এর আগে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প না, ঘটনা সত্য। যেটা হচ্ছে, আমার এক বন্ধু ছিল যে সরকারি চাকরি হয় হয় ভাবে থাকে। কিভাবে? প্রথমবার বিসিএস দিল, ফেল। পরের বার দিল, প্রিলিমিনারি পাশ করলো। তো প্রিলিমিনারি পাশ করলো, রিটেনে ফেল করলো। এর পরের বার গিয়ে আবার প্রিলিমিনারি দিল এবং পাস, রিটেনে ফেল। আরেকবার গিয়ে সম্ভবত, আমার মনে নাই, কিন্তু যতটুকু মনে পড়ছে যে ভাইভাতে ফেল করেছিল বা কোথাও একটা ফেল করেছে। এইভাবে করতে করতে ৩-৪ বছর পরে তার সরকারি চাকুরির বয়স চলে গেল। সে ব্যাপক খুশি। তো আমরা খুব অবাক, আহারে তোর সরকারি চাকরির বয়স চলে গেল, বিসিএস হলো না। যদিও তখন এত বিসিএস এর ক্রেজ ছিল না। আহ, তো বললো যে না বন্ধু, আমি খুব খুশি। কেন খুশি? যে দেখ, আমার সাথে তোমরা যারা আছো, তোমরা সকলেই বিভিন্ন কাজকর্মে ঢুকে গেছো, কিন্তু আমি প্রত্যেক বছরই যে আগামীবার বিসিএস দিতে পারবো, আগামীবার হবে, পুরো পড়তেই আছি, প্র্যাকটিসে আছি, কোচিং করে যাচ্ছি, কিন্তু আহ, বাস্তবে আমি আসলে আর অন্য কোনো কাজ করতে পারছিলাম না। এখন যেটা হলো, আমার পরিষ্কার হয়ে গেল যে আমার আর সরকারি চাকরির বয়স নাই। নাও আই ক্যান ফোকাস অন মাই লাইফ। আমি আমার জীবনের দিকে লক্ষ্য রাখতে পারবো, আমার কি করা উচিত, কিভাবে করলে আমি এগিয়ে যেতে পারবো, এটা নিয়ে এখন ভাববো। আওয়ামী লীগের যে বড় সমস্যাটা ছিল, হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুতির পরে এক ধরনের হতভম্ব অবস্থা ছিলেন, এবং এই হতভম্ব অবস্থা থেকে তারা উদ্ভট সব কাল্পনিক স্বপ্নের মধ্যে বাস করতেন। আমি দেখেছি, অনেককেই দেখেছি। আমি সাধারণত না, কখনোই কারো নাম বলে বিব্রত করব না, কিন্তু অনেক নেতার সাথে, ধরেন জুলাই আগস্টের পরবর্তীতে 24-এর পরে যারা বিদেশে আছেন, বিভিন্ন সময় তাদের সাথে ইন্টারাকশন হয়েছে, ইউটিউবের চ্যানেলের স্বার্থে হয়েছে বা বিভিন্নভাবে হয়েছে, এবং আমি দেখেছি এটা আছে। তারা এক ধরনের কল্পনার মধ্যে ছিলেন, এবং এই ডিনায়াল মুডে থাকায় তাদেরকে যখন বাস্তবতা বোঝানোর চেষ্টা করা হতো, তারা খুব ক্ষেপে যেতেন। যেমন ধরেন, প্রথম দিকে তারা একটা আশা করলেন যে ভারত তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে। তো আমি দু একজনের সাথে যখন কথা প্রসঙ্গ আসে, তা আমি বললাম যে শুনেন, এর চেয়ে বড় ক্রাইসিস আওয়ামী লীগের ছিল 15ই আগস্ট 1975 সাল। বঙ্গবন্ধুকে তার পুরো পরিবার সহ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তখন ভারতের ক্ষমতায় কে আছেন? ভারতের ক্ষমতায় আছেন ইন্দিরা গান্ধী, একেবারে বঙ্গবন্ধুর সাথে যার রাজনৈতিক মিত্রতা, মানে প্রচন্ড রকমের মিত্রতা। এবং সেই সময় কিন্তু ভারত বাংলাদেশে এসে কোনো হস্তক্ষেপ করেনি, করার সুযোগ অনেক বেশি ছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা ছিল, তখন সেনাবাহিনী অনেক বিশৃঙ্খল, পাল্টা হচ্ছে, নতুন একটা তরুণ সেনাবাহিনী তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। মাত্র ভারতের সেনাবাহিনী বা ভারতীয় বাহিনী এই দেশের মধ্যে এসে গিয়েছে, এই দেশের ভেতরের সব খোঁজখবর তারা জানে, মাত্র 1971 সালে তারা এখান থেকে যুদ্ধ করে গিয়েছেন। আমি বললাম যে ইন্দিরা গান্ধীর মতো লোক কোনো স্টেপ নেয় নাই, কারণ এটা হচ্ছে স্টেট টু স্টেট, রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবস্থা। এখানের মধ্যে কোনো দলকে, গোষ্ঠীকে ভালোবেসে অন্য একটা দল, দেশ এসে কিছু করবে না, ভারতের মতো ম্যাচিউর দল করবে না। ওনারা মহা ক্ষিপ্ত আমার উপরে। মানে এটা কি বলেন, আপনারা এই নিরাশ করে দেন টাইপের আর কি, যে আপনারা খারাপ লোক, আপনারা এটা। ঠিক আছে, গেল। দ্বিতীয়ত জিনিসটা হলো, আমরা যখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করলাম, যে এটা আসলেও এক ধরনের বেইমান বলেন, অথর্ব বলেন, আমি দেশের নিরাপত্তার দায়িত্ব নিব বলার পরে গোটা দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে তার সেনাবাহিনী কাঁধে নাহিদ ইসলামকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই যখন অবস্থা, তখনও এই দুলাভাইয়ের প্রতি আওয়ামী লীগের শালাদের, যেহেতু মানে ওই কোন কাজিনের না বোনের হাজবেন্ডের, খুবই আশা ভরসা এবং ভালোবাসা। আমরা যখন একটি ইউটিউবে বা ফেসবুকে তার বিরুদ্ধে লেখালেখি করতাম, আমার অনেক বন্ধু বান্ধব যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক, তারা খুব রাগ করতো। তাদের কথা হচ্ছে, হ্যাঁ একটা খেলা আসতেছে, দেখবা, দেখে নিবা, ওইদিকে চুপ, ওইদিকে ওয়াকার মিলে কিছু করে ফেলবে। তো আমি বুঝতাম না, যে লোক মাত্র কয়েক মাস আগে একটা বিরাট বেইমানি করলো, তারপরেও আওয়ামী লীগ কেন তার উপরে ভরসা করবে? যাই হোক, সেই স্বপ্ন থেকে তাদেরকে বেশ কিছুদিন লেগেছে, যখন গোপালগঞ্জে ওয়াকার 5 দিন পুরো জেলাকে বন্ধ করে লোকজনকে হত্যা করা শুরু করলো তার সেনাবাহিনী দিয়ে, তারপরে গিয়ে কিছুটা হুঁশ জায়গায় এসেছিল। তারপরে তাদের তৃতীয় আশাটা হলো কি, যে এই ইউনূস সাহেব চলে গেলে একটা পলিটিক্যাল অবস্থা আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এবং যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা দল নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, এইসব শুনে তাদের একটা বিরাট আশা, ভালোবাসা তৈরি হলো। এবং তখন যখন আমরা বলতাম যে ভাই, বিএনপির কি ঠেকা পড়েছে আপনাকে
আপনাকে স্পেস করে দেওয়ার জন্য। এটা তো পলিটিক্স, আপনি তো তাকে স্পেস করে দেন নাই, সে আপনাকে স্পেস করে দিবে না। এখন তার সুদিন আছে, আপনার দুর্দিন আছে, আরে না এইটা হবে ওইটা হবে ইত্যাদি। এখন সব কথার শেষ কথা হচ্ছে এই যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না কিন্তু, এবং সেটা শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, তার সহপাঠী সংগঠন, তার আরো কি কি সংগঠন সহ কিন্তু বিরাট আইনটা, এবং ভাতৃপ্রতিম সংগঠন, মানে যদিও আমি জানি না কেন ভগ্নিপ্রতিম কিছু সংগঠন, ভগ্নিপ্রতিম শব্দটা কেন ডক্টর ইউনূস লাগিয়ে যায় নাই তখন, এটা একটা জেন্ডার বায়াসনেস, বাট ভাতৃপ্রতিম সংগঠন সহ সবার কার্যক্রম বন্ধ থাকবে। সেটাই ছিল ডক্টর ইউনূসের আইন, এবং সেই ইউনূসের আইনটাকেই সালাউদ্দিন সাহেবরা, বিএনপি তারেক রহমান সিলগালা করলেন সম্প্রতি। এতে আওয়ামী লীগের কি লাভ হলো? এখন আওয়ামী লীগের কিছুটা হুঁশ আসতে পারে। এখন আওয়ামী লীগ বুঝতে পারবে যে ডিনায়াল মোডে থাকলে লাভ হবে না। আমরা অনেক সময় দেখি যে লোকজন আসলে ডিনায়াল মোডে থাকে, বিশ্বাস করতে চায় না যে এটা তার উপরে এসেছে। যখন ওই জায়গা থেকে সে সরে, তখন তার পক্ষে প্ল্যান করা সুবিধা হয় যে ভাই তাহলে ঠিক আছে, এটা বিপদ এসেছে, এখন এই বিপদের কি বলা যায়, বিকল্প হিসাবে আমি এখন কি পথ নিয়ে আমি বের হব। আমার ধারণা এখন আওয়ামী লীগের এই জিনিসটা ভাবার সুযোগ এসেছে, সময় এসেছে। আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তার 2014 সালের পর থেকে 24, যদি 10 বছর করি, রাজনীতি করে নাই, সংগঠন করে নাই। গোটা সরকারটাই মূলত নির্ভরশীল ছিল দুটো জিনিস। একটা হচ্ছে একটা জনসমর্থন ছিল, কারণ যেহেতু অর্থনীতিটা ভালো চলছিল, যেহেতু বেশ কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হচ্ছিল, জনগণ আসলে মুখ ফিরিয়ে নেয় নাই। এইটা একটা সুবিধা ছিল। দ্বিতীয় যে সুবিধাটা তাদের ছিল, পুরো জিনিসটা আসলে আমলাতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে। সংগঠন বলতে কিছুই ছিল না, কিছু মানে বিভিন্ন স্তরে টপ বাটপার ছিল। জন্মের পর থেকে আওয়ামী লীগ কতবার নিষিদ্ধ হয়েছে? কমপক্ষে 3 বার একেবারে নিষিদ্ধ করা হয়েছে, আর এছাড়াও একাধিকবার কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিষ্ক্রিয় করে রাখা। এগুলো আওয়ামী লীগের জন্য একদম নতুন কিছু না। এবারও এই যে ডক্টর ইউনূস গত বছরের 12ই মে যে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেটি চলমান রাখলেন বর্তমান বিএনপির তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কার কতটা লাভ এবং কার কতটা ক্ষতি, আজকে সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বুধবার 8ই এপ্রিল সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল 2026 পাশ করা হয়েছে। এই বিলের মধ্য দিয়ে যে 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন করা হয়েছিল, সেখানে নতুন কিছু ধারা যোগ করেছিল ডক্টর ইউনূস গত বছরের মে মাসে, এবং সেই সংযোজিত ধারার বলেই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেটি গত বুধবার পরশুদিন সংসদে পাশ করে চলমান রাখলেন বিএনপি সরকার। কিন্তু এর ফলে আসলে কি হলো, এটা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একটা জিনিস আমি দেখেছি যে এই বিলটি পাশ হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে। মানে আমি আওয়ামী লীগ, এই ট্যাগটা আপনারা দেখবেন যে একদম ছেয়ে গেছে। মিলিয়ন মিলিয়ন লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের পলিটিক্যাল আইডেন্টিটি এভাবেই প্রকাশ করছে। কিন্তু এই যে একটা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে বা তার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, এটা গণতন্ত্রের জন্য কতখানি সুখকর। এর ফলে বিএনপি কতটা লাভবান হবে। জামাত ইসলামের নাটকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাদের যে নেতা ডাক্তার শফিক, তিনি বলেছেন যে এটি নিয়ে একটু আলোচনা হওয়া দরকার ছিল। মানে মশকরার একটা সীমা থাকা উচিত। এই যে গত বছর মে মাসে যে নাটকটা স্টেজ করা হলো এনসিপি, জামাত, শিবির মিলে, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এসবই তো একটা পাতানো খেলার অংশ ছিল, এবং তার সাথে বিএনপিও জড়িত ছিল। সুতরাং এখন জামাত যতই বলুক এটি নিয়ে আলোচনা দরকার ছিল, এটি আসলে লোক দেখানো। বিএনপি যেটা করেছে, বিএনপি এটা নিয়ে এক এক সময় এক এক কথা বলেছে। তারা নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগ ভোটটাকে তাদের পক্ষে নিয়েছে, এই প্রতারণাটুকু করে। তারেক রহমান স্বয়ং নিজে বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আবার এই যে নির্বাচন, এই নির্বাচনে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার খান এমনভাবে গুটি সাজিয়েছিলেন যে জামাত নিশ্চিত ক্ষমতা যায়। তো সেই জায়গা থেকে বিএনপিকে এই 227 আসনে জয়লাভ করার মতো পরিস্থিতি তৈরি করা, এর পেছনে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য।
আওয়ামী লীগ এবং বিশেষ করে হিন্দু ভোটাররা তারা ধানের শীষে ভোট দিয়েছে জামাত ঠেকানোর জন্য। এবং সেই সময়ের প্রচারণায় কিন্তু বিএনপির অনেক নেতাই তাদের দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। এমনকি এই যে আইনমন্ত্রী তিনিও নির্বাচনী জনসভায় বলেছেন যে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে যে রিট হয়েছিল অ্যাটর্নি জেনারেল থাকাকালীন তিনি সেই রিটের বিরোধিতা করেছিলেন। তো এই সবই আসলে পাকানো খেলা আওয়ামী ভোটটা নেওয়ার জন্য। এখন কথা হলো, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি এটি জানতেন না? অবশ্যই জানতেন। এবং কোন দিকে যাচ্ছে এটা সাধারণ নেতাকর্মীরা, আমরা হয়তো নানান সময়ে বিভ্রান্ত হই, আমরা হয়তো মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো আমরা একটা চেঞ্জ দেখব, হয়তো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞাটা তারা তুলে নেবে। আমাদের অনেকেই মনে করেছিলাম যে গত প্রায় 17 বছর লন্ডন একটা উন্নত দেশে নির্বাসিত থাকার ফলে তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন আসবে। তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন এসেছে, এটা সত্যি, কিন্তু এই পরিবর্তনটা বাহ্যিক। তিনি একটি সাদা রঙের জামা পরেন, তিনি একজন, আমরা নারী প্রধানমন্ত্রী দেখে অভ্যস্ত ছিলাম, সেখানে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখছি। তিনি কথা বলেন না, তিনি সংসদে চুপ করে বসে থাকেন। তিনি কেন কথা বলেন না এটা নিয়েও সমালোচকরা, নিন্দুকেরা অনেকে কথা বলে। তারা বলেন যে সম্ভবত একটা সংসদ নেতার যে নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, যে মেধা থাকা দরকার, যে দক্ষতা থাকা দরকার, যে দূরদর্শিতা থাকা দরকার, সেগুলো তারেক রহমানের আছে কি না। তিনি তো এই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন, তো নিঃসন্দেহে তিনি অনভিজ্ঞ। তো এই এই তারেক রহমানের সীমাবদ্ধতাগুলো নিয়ে কিন্তু নিন্দুকেরা নানান আলোচনা করছে। এবং যে তারেক রহমান, যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, যে বিএনপির জন্ম পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পৃষ্ঠপোষকতায়, সেই বিএনপি ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এবারে নির্বাচনে ক্ষমতায় আসছে। এইটা কিন্তু একটা জটিল সমীকরণ। ভারতও জানে যে বিএনপি কি করতে পারে, পাকিস্তানও জানে বিএনপি আসলে কার। সুতরাং এই যে রাজনীতির একটা খেলা, এই খেলায় আমরা হুট করে কোনো কমেন্ট করতে পারি না। এবং এই জটিল মুহূর্তে যে বিষয়টা হলো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা একদিকে তারা তাদের পলিটিক্যাল আইডেন্টিটি যেমন বোল্ডলি এক্সপ্রেস করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কথাবার্তায়। আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞার ফলে মনে হয় যে আরো বেশি সক্রিয় হয়ে উঠলো, আরো বেশি জোরালো একটা ভূমিকা নিল। আমার কাছে মনে হচ্ছে যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অনেক উপকার করা হলো। এখন আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে সেটা নিয়ে আমি আজকে পরের একটা পর্বে কথা বলবো, সাক্ষাৎকার দেবো একজনে, সেখানে আমি আওয়ামী লীগের প্রত্যাবর্তন এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আজকে আমি এই আলোচনাটা সীমাবদ্ধ রাখি যে এই যে বিএনপি যে রাজনীতিতে একটা খারাপ নজির স্থাপন করলো এবং এই যে একটা সন্ত্রাস দমন অধ্যাদেশ এর মধ্য দিয়ে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার যে একটা নজির স্থাপিত হলো, এটা যে ভবিষ্যতে আর কারো উপরে আরোপিত হবে না সেটা কিন্তু আমরা জোর করে বলতে পারি না। যে দলটির সমর্থকের সংখ্যা 50%-এর বেশি বা 5 কোটি ভোটার অন্তত আওয়ামী লীগের সমর্থন করে, সেই সেই সংগঠনটিকে আপনি কাজ করতে দেবেন না এবং তার কোনো সাইড ইফেক্টস হবে না, তার কোনো খারাপ ইফেক্টস হবে না, সেটা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এটা না ভাবার কোনো কারণ নেই। বিএনপি যদি মনে করে যে তারা আজীবনের জন্য ক্ষমতা পেয়েছে, তাদের আর কখনো ক্ষমতা থেকে যেতে হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ বাইরে থাকবে। আগামীতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আছে, সেই নির্বাচনে তারা আনচ্যালেঞ্জড নির্বাচিত হয়ে আসবে এবং তারা তখনও আবার দেখবেন যে দুর্জনের ছলের অভাব হয় না, তারা তখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আবারও চেষ্টা করবে। তো এই সব বিএনপির ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশনগুলো অতীত অভিজ্ঞতা দেখা গেছে যে সবই কোনোটাই আসলে এমন শক্তিশালী জোরালো যুক্তি না। আর আমার একটা দুঃখ হয় যে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ক্ষমতার থেকে তার প্রস্থানটা কিন্তু কখনোই স্মুথ হয়নি। 1981 সালের মে মাস মন্ত্রী পরিষদের একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে সেই সময়ের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান বলছেন যে আমাদের একটা নিয়ম করা উচিত যে একজন পরপর 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। তখন সেই মন্ত্রী পরিষদে যেসব ইয়াং মন্ত্রীরা ছিলেন, আবুল হাসনাত এবং অন্যরা, তারা তীব্র প্রতিবাদ করে বলেছিলেন যে আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স খুব কম, তিনি আরো 30-40 বছর নিঃসন্দেহে রাজনীতি করবেন। সুতরাং কেন আমরা এরকম একটা 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না এরকম একটা নিয়ম কেন আমরা চালু করব?
দেখেন, তার ২ সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান নিহত হয় এবং জিয়াউর রহমান যে মুহূর্তে নিহত হয়েছিলেন আপনাদের যদি মনে থাকে, সে সময় কিন্তু তার জনপ্রিয়তা, তার যে ৩-৪ বছরের শাসন, সেই সময়ে তার জনপ্রিয়তা ভালোই ছিল। হ্যাঁ? তিনি ততদিনে ধরেন কয়েক হাজার সৈনিককে হত্যা করেছে, বিমান বাহিনীর, আর্মির সৈন্যদের হত্যা করেছে। তার হাতগুলো রক্তে লাল, স্টিম রোলার চালিয়েছে, আওয়ামী লীগারদের উপরে জেলখানা ভর্তি করেছে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের দিয়ে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তিনি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু হলে সাধারণত তাকে ফাঁসিতে ঝোলানো যায় না। তো কোনো কিছু তোয়াক্কা না করে নিজের ক্ষমতা যখন সংহত করেছেন, ঠিক ২ সপ্তাহের মধ্যে তিনি খুন হলেন। ৯১ সালের পরে এবং বিভিন্ন স্তরের অথর্ব লোকজন এখানে রেখেছিল আওয়ামী লীগ। তার সাধারণ সম্পাদকের কাজ ছিল সকালে উঠে ফেসবুকে ২০০ ছবি আপলোড করা, সোট টোট পরে বসে থাকা, মানে একটা দলের কোনো রাজনীতি নাই, তার সাধারণ সম্পাদকের চেহারা দেখলে বোঝা যায়। এবং দুই পাশে এদিকে ১০টা ওইদিকে ১০টা নারী নিয়ে একটা বই বা একটা ফুল উদ্বোধন করা, কিছু একটা করে যাওয়া এবং লম্বা লম্বা কথা বলা। এই জায়গা থেকে ওই আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু কিছু হবে না। জুলাই আগস্টের পরবর্তীতে আমি দেখেছি বহু আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে, দে হ্যাভ নো আইডিয়া ভাই কি হচ্ছে। হ্যাঁ, ধরুন আপনি জিজ্ঞেস করেন, অনেক কাজ হচ্ছে বুঝছেন, খুব সিরিয়াস, এবং এদের অনেকে মহা উৎসাহে ফেসবুকে কি দেয় যেন স্ট্যাটাস নিয়ে দেয়, অচিরেই সুখবর পাবেন, এই কালকেই পাবেন, পরশু যদি আপা চলে আসেন, কে কে এয়ারপোর্টে যাবেন, হাত তোলেন হাত তোলেন। তো আমি এদের সাথে কথা বলে দেখলাম যে এদের কোনো আইডিয়া নেই আসলে কি হচ্ছে, সবাই খুব কাজ চলছে। তো আমি কাউকে জিজ্ঞেস করি, কি কাজ চলছে একটু বলেন, আমরা যেহেতু রাজনীতি পর্যবেক্ষণ করি, রাজনীতি নিয়ে কথা বলি, একটু শুনি কি আপনাদের প্ল্যান। অনেক কাজ হচ্ছে। আসলে তাদের কোনো আইডিয়া ছিল না কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিয়ে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশৃঙ্খল অবস্থা আছেন, এবং আমার কাছে মনে হচ্ছে পুরো সংগঠনটা একেবারে কি বলে হুড়মুড় করে ভেঙে পড়েছে। যেহেতু সংগঠনের তলে তলে রাজনৈতিক সংগঠনটা অনেক দুর্বল ছিল, হুড় মুড়মুড় করে তারা ভেঙে পড়ে গিয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধ মানে হচ্ছে আলটিমেটলি আওয়ামী লীগকে খুব সহজে রাজনীতি আর চালাতে বাংলাদেশে দিবে না এই সরকার। এবং যেহেতু তারা দিবে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, যদি আদৌ ফিরে আসতে চায়, সেটা তারা কিভাবে আসবে এটা তাদের প্ল্যান করা উচিত। এই রাজনীতিটা তারা এখন করতে পারবেন এবং এইটাই আওয়ামী লীগের জন্য সুবিধা হবে। আমরা গত ১.৫-২ বছর দেখেছি তাদের যে বিশৃঙ্খল অবস্থা। আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন ডাকসু নির্বাচন হলো, দীর্ঘদিন ছাত্রলীগ এখানে ছিল, ঠিক আছে, ছাত্রলীগকে মেরে কেটে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, ছাত্রলীগ এখানে নেই, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের সমর্থক যারা যারা হয়তো সরাসরি ছাত্রলীগের সাথে ছিলেন না, বাট তারা হয়তো জামাত শিবিরকে ভোট দেবেন না, বা বিএনপি জামাতের এই যে টোটাল উইন উইন সিচুয়েশনে কথা মানে তারা সমর্থন করে না, এদের প্রতি কি দিক নির্দেশনা হবে? এদের কোনো দিক নির্দেশনা ছিল না। আমি বিশ্বাস করি না যে জাকসু বা অন্যান্য জায়গায় ছাত্রলীগের নাম না হোক, মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্ম বা কোনো একটা মানে সিগন্যাল দিয়ে ছাত্রলীগ সমর্থক বা আওয়ামী লীগ সমর্থকের ভোট দৌড়গুলোকে জড়ো করা যেতে পারত। শেষ মুহূর্তে আমরা দেখলাম দুজন স্বতন্ত্র প্রার্থী, একজন ভিপি এবং একজন জিএসকে, গোপনে নির্বাচনের আগের দিন ছাত্রলীগের কিছু কিছু লোকজন সমর্থন দিলেন এবং এটা নিয়ে ফিসফিস শুরু হলো। আমি বোধহয় এটা আরেকটা ভিডিওতে বলেছি, যদি নাও বলে থাকি বা বলেও থাকি আমি আবার বলতে চাই। তো আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যাকে আমি চিনি যে সে খুবই প্রো 71, এবং ততক্ষণে ফাঁস হয়ে গিয়েছে যে এই ভিপি এবং জিএসকে ছাত্রলীগের একটা বড় অংশ বা একটা অংশ নীরব সমর্থন দিচ্ছেন। দে আর ট্রাইং টু টেস্ট তাদের স্ট্রেংথ কতটুকু বা তারা কতটুকু ভোট গোপনে নিতে পারে। তো আমি ওই ছাত্রকে ফোন দিলাম, বললো কি অবস্থা, তুমি কি কাদেরকে ভোট দিচ্ছ, শুনলাম তুমি তো একটু মানে ওইটা আওয়ামী ফ্যামিলির ছেলে। বললো ভাই আমি তো জানি না, আমি তো আমাদের সিলেটের ছিলাম, আমি তো বাড়ি চলে আসি, আমি কারো ভোট দিব না, আমি বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে কি, এই যে প্ল্যান পরিকল্পনা ছাড়া কাজ করার কারণে এই জিনিসগুলো হয়েছে। গত নির্বাচনের কথা, একই ঘটনা ঘটেছিল কিন্তু পাকিস্তানে ইমরান খানের ক্ষেত্রে। ইমরান খানের কি করেছিলেন, ওনারা দল নিষিদ্ধ হয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকটা আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়ে দিয়েছিলেন। আমি মানি যে এটা এই বছর সম্ভব ছিল না, এই নির্বাচনে সম্ভব ছিল না, মেরে কেটে জবাই করে ফেলতো রাস্তাঘাটে। মানে লোক তো ভাই প্রায় সকলেই জেলের মধ্যে, কারাগারের মধ্যে, যারা একটা লিডার আয়দার এলাকায় যেতে পারছে না, গেলে মায়ের খাচ্ছে, দৌড় খাচ্ছে। সো সেটা মানলাম, কিন্তু কি হবে ৬ মাস পরে কি হবে, ১ বছর পরে কি হবে, ১.৫ বছর পরে কি হবে, ২ বছর পরে কি হবে, আওয়ামী লীগের এখনো সেই পরিকল্পনা নাই। এই পরিকল্পনাটা থাকতে হবে। ছাত্রলীগের কিছু নেতা আছেন, আমি দেখি যে সাবেক নেতা, তারা এখন স্ক্রিনশট ফাঁস করেন। কিভাবে স্ক্রিনশট ফাঁস করেন? এই যে ডাকসু বিতি সাদিক কাইয়ুম বা অমুক ১৯৭৭ সালে, মানে ৭৭ কথার কথা, ২০১৮ সালে আমাকে মেসেজ দিয়ে বাই বাই করেছিল, স্ক্রিনশট দিল। এটা নিয়ে হাসি ঠাট্টার কিছু নাই। এটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনার প্রতিপক্ষ কি পরিমাণ ম্যাচিউরড ছিল।
ডাকসুর এখন যিনি জিএস আছেন তাকে আমি দেখেছি একটা সাক্ষাৎকারে বলেছেন যে উনি খুব পাহাড়ি একটা এলাকায় পার্বত্য কোনো একটা জেলায় ছিলেন। উনি বলছেন যে আমি জীবনে কল্পনা করি নাই যে চট্টগ্রাম শহরে এসে পড়বো। আমার সংগঠন আমাকে উৎসাহিত করেছে, যে প্রথমে আমার সংগঠনের লোকজন আমাকে গিয়ে বলেছে যে কলেজ এসে চট্টগ্রামে করতে হবে, এবং তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কত সালের কথা? সেই 17, 18, 19, 20 সালের কথা। সেইটার ফলাফল কিন্তু 2025-26 এসে তারা পাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে। 10 বছর 5 বছর আগে থেকে তারা লোক সারা বাংলাদেশ থেকে জড়ো করে তাদের যারা সম্ভাবনাময় মনে হয়েছে তাদেরকে এখানে এনেছে। এটা কি আওয়ামী লীগের ফ্যামিলির লোকজন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে কেউ বলতে পারবেন? বাদ দেন, এখন আওয়ামী লীগের কথা বাদ দেন, ওরা এই মুহূর্তে বিপদে আছে। ধরেন বিএনপি এখন তো ক্ষমতায় আছে, এই আমার ভিডিও যারা দেখছেন কেউ কি বলতে পারবেন তাদের কারো কোনো এলাকায় বিএনপির কোন লোকজন গিয়ে নেতা গিয়ে ওই এলাকায় বিএনপি ফ্যামিলিরই একটা ছেলে যেহেতু একটু ভালো ফলাফল করেছে বা একটু লেখাপড়ায় ভালো, তাকে বলেছে যে আসো সংগঠন তোমাকে হেল্প করবে, তোমাকে একটা জেলা শহরে পাঠাবো বা বিভাগীয় শহরে কলেজে যাবা, অথবা ঢাকায় যাও, ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা দাও, আমরা তোমাকে সমর্থন দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে হয় আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমাকে একটা কোচিং এর ব্যবস্থা করে দিচ্ছি, ঢাকায় দিচ্ছি। তো আপনি তো গাছ লাগান না ভাই, 5 বছর পরে আপনি ফল কিভাবে খাবেন? 10 বছর পরে আপনি ফল কিভাবে খাবেন? গাছ এইগুলা ওই যে উর্বর পলি মাটির মধ্যে যেভাবে অটোমেটিক হয়ে যায়, এগুলা থেকেই অধিকাংশ ক্ষেত্রে আপনারা পেয়ে থাকেন। এবং এটা মারাত্মক ব্যাপার আছে। যাই হোক, সেই দিকে আমি না যাই, আওয়ামী লীগের মূল ফোকাসের মধ্যে থাকে। আমার কাছে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে বুঝতে হবে এনাফ ইজ এনাফ। তাদেরকে এখন এনাফ ইজ এনাফ বুঝে তাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন নাম্বার 1, তাদের কথা বলার চ্যানেলটা কি হবে? অফিসিয়াল তাদের একজন মুখপাত্র দরকার, তাদের একটা টিম দরকার যারা মিডিয়া ম্যানেজ করবেন, যারা মুখপাত্রকে সমর্থন করবেন, তাদের একটা টিম দরকার যারা গবেষণা করবেন, তাদের লিগ্যাল টিম একটা তৈরি করার প্রয়োজন। সারা বাংলাদেশে তাদের নেতাকর্মী কতজন জেলে আছেন, কতজন জামিনে আছেন, কতজন পলাতক আছেন, তাদেরকে কিভাবে সমর্থন করা যায়। বিচ্ছিন্ন বিশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রত্যেক মানুষকেই তো তার বেঁচে থাকতে হয়, সে তার মতো করে তার এলাকায় করছে, কিন্তু কোনো ধরনের কেন্দ্রীয় ডাটাবেস ম্যানেজমেন্ট কিছুই নাই। আজকাল আমি জানি আপনি বলবেন যে অধিকাংশ নেতাকর্মী হয় মানে কারাগারে আছেন, দেশের বাইরে আছেন, অথবা পলাতক আছেন। অনলাইনের যুগে এটা আমি মনে করি না খুব একটা বড় সমস্যা, যদি না তারা তাদের মতো প্রস্তুত হতে চান। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আসছে, ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের বড় সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এগুলোতে তো আওয়ামী লীগের নামে